কেটে গেছে বেশ কিছুদিন। মায়ার চিকিৎসা শুরু হয়েছে পুরোদমে, অন্যদিকে আরমানও চিকিৎসাধীন, তবে ভিন্নতর যন্ত্রণায়। মায়াকে নিয়ে যাওয়া হয়েছিল বিভিন্ন টেস্টের জন্য, আরমানও গিয়েছিল সঙ্গে, চুপচাপ, নিঃশব্দে, কিছু পা দূরে দাঁড়িয়ে। এখন আরমান মায়াকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করে না। সব সময় নীরব পাহারায় থাকে, কিন্তু দূর থেকে, কারণ মায়া তাকে দেখে মাঝেমধ্যে অজানা আতঙ্কে কেঁপে ওঠে। আর এই অকারণ ভয়, এই চোখের ভাষাহীন আতঙ্ক, যেন আরমানের সমস্ত হৃদয় ছিঁড়ে ফেলে। নিজেকে ওর কাছে অপরাধীর মতো মনে হয়, একটি পরাজিত সৈনিক, যে নিজের ভালোবাসার মানুষটিকেই নিরাপদ রাখতে ব্যর্থ হয়েছে। আর সেই হারানোর তালিকায় যোগ হয়েছে আরও একটি ক্ষত, নিজের প্রথম সন্তানকে হারানোর মর্মান্তিক যন্ত্রণা, যা একা একাই বহন করে যাচ্ছে সে, নিঃশব্দে, নিঃসঙ্গভাবে। মায়া তো জানেই না সে আর মা হতে চলেছিল। মায়া যেন এখন এক অবুঝ শিশুর রূপ নিয়েছে। কোনো কথা মনে থাকে না তার, পরিচিত মুখগুলোও যেন অচেনা ধোঁয়াশায় ঢেকে যায় হঠাৎ করে। আজ যা ঘটছে, কাল সকালেই তা মুছে যায় তার স্মৃতি থেকে। আচরণেও এসেছে ভয়াবহ পরিবর্তন, হঠাৎ রেগে যাওয়া, অকারণে জেদ করা, নিজের আবেগ সামলাতে না পারা। ডাক্তার ক্যামেলিয়া ডিসুজা সমস্ত রিপোর্ট দেখে শান্তভাবে জানিয়েছেন, ভয়ের কিছু নেই। মস্তিষ্কে এক ধরনের চাপ ও ব্যথা থেকে এই অস্বাভাবিক আচরণ হচ্ছে, কিন্তু ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। ধীরে ধীরে মায়া নতুন স্মৃতি রাখতে পারবে, পুরনো কিছুই আর মনে পড়ার কোনো সম্ভাবনা নেই। ওর মধ্যে এখন যে পরিবর্তন দেখা দিচ্ছে, তা স্বাভাবিক, সাময়িক। ঠিক মতো মেডিসিন নিলে, সময়ের সাথে সাথে মাথার ব্যথাও কমে যাবে। এই সামান্য আশ্বাসে আরমান যেন একটু প্রশান্তি খোঁজে, কিন্তু হৃদয়ের গভীরে জমে থাকে এক বিষাদ, মায়া তাকে ভুলে গেছে। তার মায়াবতী, যে একদিন নীরবে, নিঃশব্দে, গভীর ভালোবেসেছিল আরমানকে, আজ আর কিছুই মনে রাখে না। বিয়ে, স্বামী স্ত্রী সম্পর্ক, সব যেন ভেসে গেছে। আরমান জানে, মায়া কখনোই আর সেগুলো মনে করতে পারবে না। ডাক্তার একথাও স্পষ্ট করে দিয়েছেন, মায়াকে কোনোভাবেই পুরনো কথা মনে করাতে চেষ্টা করা যাবে না। এতে ক্ষতি হবে ওর মানসিক অবস্থার। এখন মায়ার মতো করে, ওর ইচ্ছের মতো করেই চলতে দিতে হবে। সে এখন যতই রাগ করুক, যত জেদই করুক, তা মেনে নিতে হবে শান্তভাবে। কোনো ধরনের বিরূপ আচরণ মস্তিষ্কে আরও খারাপ প্রভাব ফেলতে পারে। এখন মায়াকে সত্যি একটি শিশুর মতো করে যত্ন নিতে হবে। আরমান তাই পিছু হটেছে। মায়ার সামনে আর যায় না। শুধু দূর থেকে দেখেই সন্তুষ্ট থাকে। ছেড়ে দিয়েছে তাকে তার মতো, কিন্তু ভালোবাসাটা ছাড়তে পারেনি। চোখের আড়ালে হলেও, আরমান নজর রাখে মায়ার, তাকে তো কোথাও ছেড়ে যাওয়া যায় না। মায়া ঘুমিয়ে পড়লে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকে ওর মাথার কাছে, পলকহীন চোখে চেয়ে থাকে মায়ার স্নিগ্ধ সরল মুখটার দিকে। মায়া প্রচণ্ড বিরক্ত হয়ে বসে আছে খাটের উপর। কিছুই ভালো লাগছে না। সব সময় কেউ না কেউ ওর সাথে থাকে, গল্প করে ওরা, গেমও খেলে। কি যেন নাম ওদের, যা আবার ভুলে গেছে। আর এই জন্যই প্রচণ্ড বিরক্ত লাগছে নিজের উপরেই। মায়া বিরক্ত হয়ে বিছানা থেকে উঠে এগিয়ে গেল ব্যালকনির দিকে। নজর পড়ল সুন্দর সুন্দর বিভিন্ন গাছপালা দিয়ে ঘেরা বাগানটার উপর, আর বাগান থাকা ফুল ঘেরা দোলনাটার উপর। ইচ্ছে করল এক ছুটে ওখানে চলে যেতে, কিন্তু ও নিরুপায়। ঘরের দরজা বন্ধ করা আর ও তো জানেনি না ওখানে কোন দিকে দিয়ে যাবে। হ্যাঁ, যাওয়া যেত, যদি এই ব্যালকনিতে রেলিং দিয়ে ঘেরা না থাকত, তাহলে এখান দিয়ে এক লাফ দিয়ে নিচে পৌঁছে যেতেও। কিন্তু বোকা মায়া কি আর বোঝে? যদি ও এখান থেকে লাফ দেয় তাহলে ওর হাত পাগুলো আর আস্ত থাকবে না। এখন ওর এই রেলিংগুলোর উপরেও প্রচণ্ড বিরক্ত লাগছে। ইচ্ছে করছে ভেঙে ফেলতে। অবুঝ মায়া হাত দিয়ে রেলিংগুলোকে টানাটানি শুরু করল, কিন্তু কিছুতেই ছাড়ছে না এগুলো। রাগে দুঃখে, হাত মুঠো করে জোরে ঘুষি মারল ও রেলিং এর উপর, আর সাথে সাথে প্রচণ্ড ব্যথা পেল ও। চামড়া ছিলে গিয়ে রক্ত বেরিয়ে এলো। ব্যথায় চোখ দিয়ে পানি পড়তে শুরু করল। তখনও শোনা গেল সামিরার বিচলিত গলার আওয়াজ, এ কি ভাবি মনি, নিজেকে ব্যথা দিচ্ছ কেন? দেখি দেখি হাতটা দেখি, বলেই সামিরা ছুটে এসে মায়ার হাতটা টেনে নিয়ে দেখতে লাগল। সামিরা, অনেকটা কেটে গেছে তো। ভাইয়া দেখলে আমায় আস্ত রাখবে না। মায়া কান্না ভুলে তাকালো সামিরার দিকে। বোকা বোকা গলায় প্রশ্ন করল, কোন ভাইয়া? আর কিসের ভাবি মনি? তুমি আমাকে ভাবি মনি বলে ডাকো কেন? আর ভাবি মনি কাকে বলে? মায়ার এতগুলো প্রশ্নে সামিরা ভেবাচেকা খেয়ে গেল।
কোনোটার কি উত্তর দেবে বুঝতে পারল না। এদিকে ডক্টর মানা করেছে, আগের কোনো কিছু মায়াকে জানানো যাবে না। তাহলে এখন কি উত্তর দেবে ও? সামিরা বোকা বোকা হেসে বলল, কোন ভাইয়া বলতে আমার বড় ভাইয়া। আর ভাবি মনি ডাকি কারণ তুমি আমার ভাবি মনি হও। আর ভাবি মনি ভাইয়ার বউকে বলে। মায়া গভীর ভাবনায় ডুবে গেল যেন। ভাইয়ার বউ? বউ কাকে বলে? সামিরা, বিয়ে হলে মেয়েরা বউ হয়ে যায়। মায়া, বিয়ে? কিন্তু সেটা আবার কি? সামিরা, উফফো, ভাবি মনি তুমি কত প্রশ্ন করো। তোমার প্রশ্নে শেষই হয় না। অনেক হয়েছে প্রশ্ন উত্তর, এখন চলো হাতে ওষুধ লাগাতে হবে। তোমার খাওয়ার টাইম হয়ে গেছে খেতে, এরপর মেডিসিনও খেতে হবে। আবার নিয়ে এসেছি। কথাগুলো বলেই সামিরা মায়াকে টানতে টানতে ব্যালকনি থেকে রুমে নিয়ে আসলো। মায়া যেতে যেতেই বিরক্ত গলায় বলল, কিন্তু আমি তো তোমার বলা একটা কথাও বুঝতে পারলাম না। সামিরা বলল, ওই কথাগুলো পরে বুঝবে, এখন খাবে চলো। মায়া বিরক্তি মাখা কণ্ঠে বলল, কিন্তু আমার খাবার আর ওই তেতো মেডিসিনগুলো খেতে একদম ভালো লাগে না। সামিরা, ভালো লাগে না বললে হবে না, তোমার শরীর এখন ভীষণ উইক। আর এত পাওয়ারের মেডিসিন খাবার না খেলে সহ্য করবে কিভাবে? মায়া, মেডিসিন খাওয়ার দরকার নেই তাহলে সহ্য করতেও হবে না, আর না তো খাবার খাওয়ার দরকার পড়বে। এগুলো কোনো কথা হলো আম্মু? তুমি এখন অসুস্থ, খাবার বা মেডিসিন কোনোটাই মিস দেওয়া যাবে না এখন। মিসেস সাবিনা বেগম কথাগুলো বলতে বলতে রুমে প্রবেশ করলেন। মায়া তাকালো উনার দিকে। এরপর সামিরার কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে জিজ্ঞাসা করল, ওটা আম্মু তাই না? আমি না বারবার সবকিছু ভুলে যাই। সামিরা অসহায় ভঙ্গিতে মাথা নাড়িয়ে সাই জানাল। মিসেস সাবিনা বেগম ওদের কাছে এগিয়ে এসে বললেন, সামিরা কই আমার আম্মুর খাবারটা? দাও দেখি, আমি নিজে হাতে আমার আম্মুটাকে খাইয়ে দেব। সামিরা, ওই তো মোমো, টেবিলে রাখা আছে খাবারটা। আমি একটু আগেই নিয়ে আসলাম। আর দেখো ভাবি মনির হাতটাও কেটে গেছে, তুমি খাইয়ে দাও আর আমি হাতে মেডিসিন লাগিয়ে দিই। মিসেস সাবিনা বেগম আতঙ্কিত গলায় বললেন, সে কি আম্মু? হাত কিভাবে কাটল? সামিরা অসহায় গলায় বলল, ভাবিমণি আবার নিজেকে আঘাত করছিল ওই ব্যালকনির রেলিংয়ে। মিসেস সাবিনা বেগমও অসহায় চোখে তাকাল, আবার এমন কেন করছিলে আম্মু? মায়া মাথা নিচু করে মিনমিন করে, বোকা বোকা গলায় বলল, আমি ওইখান যেতে চাই, কিন্তু আমি জানি না তো কোন দিক দিয়ে যাব। তাই ওগুলো খোলার চেষ্টা করছিলাম, কিন্তু পারলামই না। খুলতে পারলে লাফ দিয়ে চলে যেতাম। মায়ার এমন কথায় সাবিনা বেগম সহ বাইরে দরজার কাছে পর্দা আড়ালে থাকা আর এক ব্যক্তি আতকে উঠল। এই মেয়ের ধারণা আছে ও কি বলছে? দুতলা উপর থেকে লাফ দিয়ে বাগানে যাবে, এটা কোনো কথা? তাহলে এই মেয়েকে কি ওরা আর জ্যান্ত অবস্থায় ফিরে পাবে? ভাগ্যিস ব্যালকনিতে রেলিং দেওয়া ছিল, না হলে নিশ্চিত এই মেয়ে আজ কোনো না কোনো দুর্ঘটনার ঘটিয়ে ছাড়ত। মিসেস সাবিনা বেগম বললেন, তুমি বাগানে যেতে চাও সেটা বললেই তো নিয়ে যাব আমরা। এর জন্য বারান্দার রেলিং ভেঙে লাফ দিয়ে যেতে হবে? খবরদার আর কোনো দিন এমন ভাবনা মাথায় এনো না আম্মু, তুমি যদি অত দূর থেকে লাফ দাও তাহলে তো হাতে পায়ে ব্যথা পাবে তো। মায়া কাদো কাদো গলায় বলল, কিন্তু আমার যে ওখানে যেতে ভীষণ ইচ্ছে করছে। সাবিনা বেগম, আচ্ছা চলো আগে খেয়ে নাও তারপর নিয়ে যাব তোমায়। মায়া, খেতেই হব? মিসেস সাবিনা বেগম, খেতেই হবে। কোনো বাহানা নয় চলো। বলেই সাবিনা বেগম মায়াকে সোফায় নিয়ে গিয়ে বসিয়ে দিল। এরপর খাওয়াতে শুরু করল। আর একদিক দিয়ে সামিরা মায়ার হাতে মেডিসিন লাগিয়ে দিয়ে ব্যান্ডেজ করতে লাগল। মায়া ধীরে ধীরে অনিচ্ছা সত্ত্বেও 2 লোকমা মুখে দিল। এরপর আর খেতে চাইল না। মিসেস সাবিনা বেগম অনেক জোর করার পরেও খাওয়াতে পারল না। এদিকে মায়া এমনিতেই কম খায়, কিন্তু ওর মেডিসিনগুলো অনেক হাই পাওয়ারের দাঁড়ি। ঠিক মতো না খেলে হবেই না। মিসেস সাবিনা অসহায় গলায় বললেন, এমন করলে হবে আম্মু? এত অল খেলে তুমি তোমার হাই পাওয়ারের মেডিসিনগুলো সহ্য কিভাবে করবে? তখন শরীরটা আরও খারাপ করবে। কিন্তু না, মায়া এখন আর কারোর কোনো কথা শুনতে রাজি নয়। ও আর খাবে না মানে খাবে না। এক জেদ ধরে মুখটা 2 হাত দিয়ে ধরে বসে রইল। মিসেস সাবিনা বেগম একটা দীর্ঘশ্বাস ছেড়ে অসহায় চোখে তাকালো সামিরার দিকে। সামিরাও ওর মমের দিকে একইভাবে তাকিয়ে আছে। ঠিক তখনই শোনা গেল এক গম্ভীর গলার আওয়াজ। আর সেই আওয়াজে কেঁপে উঠল মায়া। কি হয়েছে মম? আরমান এতক্ষণ দরজার কাছে পর্দার আড়ালে থেকে ভেতরের পুরো দৃশ্যটাই দেখছিল। মায়াকে খেতে না দেখে ও নিজের হুইল চেয়ারের চাকা এক হাত দিয়ে ঘুরিয়ে ভিতরে প্রবেশ করল। সামিরা অসহায় গালয় বলল,
ভাইয়া দেখো না, ভাবি মনি কিছুতেই খেতে চাইছে না। স্বামীরার কথা শুনে মায়ার মাথায় প্রথমেই যেটা এলো, ভাইয়ার বউকে ভাবি মনি বলে। আর সামিরা এই গম্ভীর ভয়ঙ্কর মানুষটাকে ভাইয়া বলছে। তার মানে এটাই কি সেই ভাইয়া? ও এই লোকটার বউ? মায়ার ভীষণভাবে ইচ্ছা হলো মনে থাকা প্রশ্নগুলো জিজ্ঞাসা করতে। কিন্তু এই ভয়ঙ্কর লোকটার সামনে ওর গলার আওয়াজই বের হয় না। কেন জানি দেখলেই প্রচণ্ড ভয় লাগে এই লোকটাকে। মায়া ইতিমধ্যেই নিজেকে সোফার এক কোণে গুটিয়ে নিয়েছে, যা আরমানের দৃষ্টি এড়ায়নি। শোনা গেল আরমানের গম্ভীর গলার আওয়াজ, তোমরা খাবারটা এখানে রেখে দিয়ে চলে যাও, আমি দেখছি। মায়া যেন এবার আতকে উঠল আরমানের কথাটা শুনে। ও ভাবল আম্মু হাতেই খেয়ে নেবেন পুরো খাবারটা, কিন্তু ও মুখ দিয়ে আর একটা আওয়াজও বের করতে পারল না। মিসেস সাবিনা বেগম, কিন্তু আব্বু। আরমান, কোনো কিন্তু নয় মম। বললাম তো তোমরা যাও, আমি দেখছি। মিসেস সাবিনা বেগম একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালেন। আব্বু তুই তো জানিস ডক্টর কি বলেছে। মায়ার উপর বেশি প্রেশার দিস না, এমনিতেই মেয়েটা তোকে দেখলে ভয় পাই। আরমান ছোট করে উত্তর দিল, হুম। মিসেস সাবিনা বেগম চলে যেতে নিলেই নিজের শাড়ির আঁচলে টান অনুভব করল। পিছনে ফিরে দেখলেন মায়া তার শাড়ির আঁচলের এক অংশ দুই হাতে মুঠো করে ধরে আছে। সাবিনা বেগম মায়াকে উদ্দেশ্য করে বললেন, আগেই আমি খেয়ে নিতে বললাম, শুনলে না আমার কথা। এখন আটকাচ্ছ কেন আমায়? আঁচল ছাড়ো, যেতে দাও। কেন জানি মায়ার প্রচণ্ড অভিমান হল মিসেস সাবিনা বেগম এর উপর। চোখ ছলছল করে উঠল ওর, অভিমান আঁচল ছেড়ে দিল। সবার দৃষ্টি এড়াল না মায়ার চোখ থেকে টপটপ করে পানি পড়ার দৃশ্যটা। সাবিনা বেগম একটা দীর্ঘশ্বাস ছেড়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, কাঁদছ কেন আম্মু? আরমানকে ভয় পাচ্ছ? ওকে আমি বলে দিয়েছি, তোমায় একটুও বকবে যেহেতু না। ভয় পাওয়ার কোনো কারণ নেই। মায়া একটাও কথা বলল না, শুধু চুপচাপ চোখের পানি ফেলতে লাগল। উনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে মায়ার চোখের পানি মুছে দিয়ে রুম থেকে বেরিয়ে গেলেন। পিছু স্বামীরাও গেল। উনারও যে কিছু করার নেই। এইভাবে আর কতদিন চলবে? উনার ছেলেটাও যে কষ্ট পাচ্ছে মায়ার এমন অবহেলায়। মায়কেও তো এবার ধীরে ধীরে আরমানের সাথে সহজ হয়ে উঠতে হবে। নতুন স্মৃতি তৈরি করতে হবে আরমানের সাথে। তবে এই স্মৃতিগুলো হবে মিষ্টি, মধুর। এগুলো ভেবেই উনি মায়ার এমন করুণভাবে তাকানো কেউ ইগনোর করে বেরিয়ে গেলেন রুম থেকে। উনি খুব ভালোভাবে বুঝে গেছেন, এই মাই হচ্ছে উনার ছেলের ভালো থাকার কারণ। তাই আস্তে আস্তে যেভাবেই হোক ওদের দুজনকে এক করতেই হবে। আয়ানের রুমে। আয়ান ওর রুমের ব্যালকনিতে বসে আছে। সামনে ল্যাপটপ চালু রাখা, হয়তো কোনো কাজ করছিল। হাতে ধরা থাকা সিগারেটটা একটু একটু করে পুড়ে শেষ হচ্ছে, কিন্তু সেদিকে কোনো খেয়াল নেই ওর। শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে, দূরে কোথাও। হঠাৎ একটা মেয়েলি আওয়াজে ধ্যান ভাঙল আয়ানের। সিগারেটের নেশা কবে থেকে ধরলে আয়ান? আয়ান তাকালো সেই আওয়াজ অনুসরণ করে, দেখল মাইশা দাঁড়িয়ে আছে, ঠিক ওর পাশেই। আয়ান তাকালো একবার সিগারেটার দিকে। পুড়ে যাওয়া অংশের ছাইটুকু অ্যাশট্রেতে ফেলে দিল। তারপর চেয়ারে শরীরটা এলিয়ে দিয়ে সিগারেটটা মুখে নিয়ে একটা লম্বা টান দিল। ধোঁয়াগুলো ছেড়ে দিল, ঠিক মাইশার মুখ বরাবর। সেই ধোঁয়া উড়ে গিয়ে মাইশার মুখে লাগতেই কেসে উঠল ও। আয়ান গম্ভীর গলায় বলল, সেটা তোমার না জানলেও চলবে। কিন্তু কারোর রুমে প্রবেশ করলে আগে নক করতে হয় জানো না বুঝি? মাইশা, হুম জানি। তবে ওই নিয়মটা অন্য কারোর রুমে প্রবেশ করতে প্রযোজ্য। আমার জানামতে একজন ওয়াইফকে তার হাসবেন্ডের রুমে প্রবেশ করতে কোনো অনুমতির দরকার পড়ে না। আয়ান হাসল, তাচ্ছিল্যের হাসি, বাহ! হাসবেন্ড, ওয়াইফ, ইমপ্রেসিভ। জানতাম খুব তাড়াতাড়ি তোমার খেলা ঘুরে যাবে, তবে এত তাড়াতাড়ি সেটা বুঝতে পারিনি। যখন দেখলে আরমানকে আর কোনোভাবেই পাওয়া সম্ভব নয় তখন ঠিক নিজের খেলা ঘুরিয়ে নিলে তাই না? মাইশা অসহায় গলায় বলল, হুম জানি আমি ভুল করেছি, এই কথাগুলো আমাকে শুনতেই হবে। আমি আমার ভুল বুঝতে পেরেছি, এখনও তোমাকেই ভালোবাসি আমি। আল্লাহর কাছে এখন আমি শুকরিয়া জানাই, যে সেদিন তোমার সাথে আমার বিয়েটা হয়েছিল। আয়ান, এখনও ভালোবাসো আমাকে? তুমি বলবে আর আমি বিশ্বাস করে নেব? তুমি তোমার ভুল বুঝতে পেরেছ? বাহ, খুব সুন্দর নাটক শুরু করেছ তুমি। তোমার এই নাটকে ১০০-র মধ্যে ১০০ দেওয়াই যাই। তবে তোমার এই নাটকে এই আয়ান শাহরিয়ার আর গলবে না। খুব তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দেব আমি তোমায়। সেই দিনের সেই রেজিস্ট্রি ম্যারেজটা ছিল তোমাকে ছোট্ট করে একটা শাস্তি দেওয়ার জন্য।
ভেবেছিলাম তোমাকে নিজের কাছে রেখে আরও কঠিন কঠিন শাস্তি দেব, বোঝাবো একজন মানুষের হৃদয়ে আঘাত দেওয়ার মূল্য। কিন্তু এখন আর এসবের কোনো ইচ্ছে নেই। খুব তাড়াতাড়ি মুক্তি দিয়ে দেব তোমায়, খুব তাড়াতাড়ি। মাইশার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল টপটপ করে, সোজা গিয়ে ও আয়ানের পায়ের কাছে বসে পড়ল। প্লিজ আয়ান, প্লিজ এমনটা করো না, তাহলে যে আমি শেষ হয়ে যাবে। বিশ্বাস করো আমি এখনও তোমাকে ভালোবাসি। হ্যাঁ আমি জানি আমি ভুল করেছিলাম, আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি। সবকিছু আমি আমার আম্মুর কথায় করেছিলাম। আম্মু আমায় অতিরিক্ত লোভ দেখিয়েছিল, আমার ভুল, আমিও তাতে সাই জানিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করো আরমানকে আমি পেতে চেয়েছি লোভে পড়েই। কিন্তু মন থেকে ভালো তোমাকেই বাসি। আমি আমার ভুলগুলো বুঝতে পেরেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কথাগুলো বলতে বলতেই মাইশা কন্যায় ভেঙে পড়ল। আয়ান প্রচণ্ড বিরক্ত হল। মাইশা আয়ানের 2 পা ধরে আছে। আয়ান উঠে দাঁড়িয়ে বলল, বিশ্বাস করো মাইশা তোমার এই কুমিরের কান্না আর নাটক একদম সহ্য হচ্ছে না আমার। বিরক্ত লাগছে। কথাগুলো বলেই আয়ান ওর পা ঝাড়া দিয়ে মাইশাকে ফেলে দিল। মাইশার মাথা গিয়ে পড়ল পাশেই থাকা ছোট টেবিলটার উপর। কপালটা কিছুটা ফুলে গিয়ে কেটে গেল। কিন্তু আয়ানের আর একবারও ফিরেও তাকালো না মাইশার দিকে, সোজা বেরিয়ে গেল রুম থেকে। আর মাইশা অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল সেই দিকে, চোখে অপরাধ বোধের অশ্রু। অন্যদিকে অজানা কেউ। পুরো রুমে এলোমেলো, চারিদিকে কাচের টুকরো পড়ে। পুরো রুমের সমস্ত জিনিস একের পর এক ভেঙে চলেছে। চিৎকার করছে রাগে, না না না, এটা কিছুতেই হতে পারে না। হেরে যাচ্ছি আমি, হেরে যাচ্ছি আমি। এত কিছুর পরও আরমান আর মায়া ধীরে ধীরে এক হয়ে যাচ্ছে। এটা কিছুতেই হতে পারে না। কিছুতেই আরমান সুখে থাকতে পারে না, কিছুতেই না। আমি থাকতে দেব না। ওদেরকে যেভাবেই হোক আলাদা করতেই হবে, করতেই হবে। ওই মায়াকে, আরমানের মায়াবতীকে কেড়ে নেব আমি। হ্যাঁ, ওই মায়াবতীকে কেড়ে নেব আমি। ওই মায়াবতী শুধু আমার হবে, শুধু আমার হবে। মিসেস সাবিনা বেগম এবং স্বামীরার রুম থেকে বেরিয়ে যেতেই আরমান ধীরে ধীরে এগিয়ে গেল মায়ার ঠিক সামনে। মায়া মনে একরাশ ভয় নিয়ে মাথা নিচু করে বসে আছে, কোলের উপর রাখা 2 হাত একে অপরের সাথে কোচলাচ্ছে। চোখ তখনও ছলছল। আরমান টেবিলে রাখা খাবারের প্লেটটা তুলে নিয়ে নিজের কোলে রাখল। তারপর কিছুটা খাবার নিয়ে মায়ার মুখের সামনে ধরল। গম্ভীর গলায় উচ্চারণ করল, আরমান, হা করো। মায়ার কোনো ভাবান্তর নেই, ও একভাবেই বসে আছে নির্বাক ভঙ্গিতে। আরমান এবার ধমকে উঠল, কি হল, কথা কানে যা না? আরমানের ধমকে কেঁপে উঠল মায়া। চোখ থাকা পানি টুপ করে হাতের উপর পড়ল, যা নজর এড়াল না আরমানের। মায়া মাথা নিচু রেখেই ছোট করে মুখ খুলল। আরমান ওর হাতের খাবার মায়ার মুখে দিল। এভাবেই ধীরে ধীরে নিশ্চুপ ভঙ্গিতে আরমান মায়াকে পুরো খাবারটা খাইয়ে দিল। খাবার খাওয়ানো হয়ে গেলে আরমান প্লেটটা টেবিলে রেখে ওখানে থাকা মায়ার মেডিসিনের বক্সটা তুলে নিল। তারপর মায়ার এই সময়ের মেডিসিনগুলো পাতা থেকে ছাড়াতে শুরু করল। মায়া আরমানকে মেডিসিন নিতে দেখে মিনমিন করে বলল, আমি ওগুলো খাবো না, ভীষণ তেতো, গলায় আটকে যায়। আরমান, আমি খাইয়ে দিচ্ছি, দেখো তেতো ও লাগবে না আর গলায় আটকেও যাবে না। আরমানের বলা কথার প্রতিউত্তরে মায়া আর কিছু বলার সাহস পেল না। লোকটাকে দেখলেই প্রচণ্ড ভয় লাগে ওর থেকে অনেক উঁচু পুরো স্বাস্থ্যবান এই পুরুষটার সামনে নিজেকে এক বাচ্চা মেয়ের মতো লাগে। আর মুখে তো কোনো সময় হাসি নেই, সব সময় গম্ভীর হয়ে থাকে দাড়ি। মায়া নিজের অজান্তেই বিড়বিড় করে উঠল, গম্ভীর মুখ, গম্ভীর সাহেব। মায়ার বিড়বিড় করে বলা কথাটা আরমানের কানে গেল কি? মনে হয় গেল, আর তার জন্যই হয়তো আরমানের হাত থেমে গেল। আরমান অনেক কষ্টে এক হাতে করেই মেডিসিনগুলো ছাড়াচ্ছিল। মায়ার বলা কথাটা কানে যেতেই ওর হাত থেমে গেল। হৃদয়ে বয়ে গেল এক শীতল হাওয়া। মায়ার ব্রেন থেকে সমস্ত স্মৃতি মুছে গেলেও হয়তো মায়ার হৃদয় কোথাও এখনও রয়ে গেছে আরমান শাহরিয়ার নামক মানুষটি, মায়ার ভাষায় মায়ার, গম্ভীর সাহেব। আরমানের মনে আশা জাগল, তার মায়াবতী তাকে চিনতে না পারুক কিন্তু সবকিছু আবার নতুন করে শুরু করতে দোষ কোথায়? হ্যাঁ, ও আবার সবকিছু নতুন করে শুরু করবে, নতুনভাবে। ওদের প্রথম শুরুটা ছিল বিষাদে মোড়া। শুরুটা হয়েছিল ওর নিষ্ঠুরতা দিয়ে, তুচ্ছতাচ্ছিল্যভরা ব্যবহার দিয়ে। একটা নিরপরাধ হৃদয়কে উপেক্ষা করে গড়ে উঠেছিল অহংকারের প্রাসাদ। তবু সেই প্রাসাদের দেয়ালে দেয়ালে ছড়িয়ে পড়েছিল এক অব্যক্ত প্রেম, যা হয়তো তখন ও স্বীকার করতে পারেনি, কিন্তু সময় জানে, ওদের প্রথম শুরুটা ছিল বিষাক্তময়,
তবুও ভালোবাসায় গাথা। ওদের প্রথম পরিচয়টা ছিল ভুলে ভরা, কিন্তু হৃদয় ছিল সত্য, যা ও বুঝেও বুঝতে পারেনি। এসব ভাবনার শেষে আরমানের অন্তরে জন্ম নিল এক গভীর অথচ দৃঢ় প্রতিজ্ঞা। এই বারের শুরুটা হবে নূতনভাবে, যেখানে থাকবে না কোনো নিষ্ঠুরতা। আমার ভালোবাসা এবার আর ক্ষত নয়, মলম হবে। আমার ভালোবাসা এখন আর কাটা নয়, বরং নরম ছোঁয়া। এবারের ভালোবাসা আর শাসন নয়, শুধু নীরব সঙ্গী হওয়া। আগের ভালোবাসা ছিল দাবির, এবার শুধু দেবার। আমার নিষ্ঠুর ভালোবাসা এবার হবে আমার যত্নময় ভালোবাসা। এখান থেকেই সূচনা হলো এক নতুন গল্প। আরমানের ভাষায় আমার যত্নময় ভালোবাসা। আরমানের মনে কিছুটা শান্তির ছোঁয়া থাকলেও মুখটা ওর স্বভাব সুলভভাবেই গম্ভীর। আরমান মেডিসিন হাতে নিয়ে মায়াকে আগে মুখে পানি নিতে বলল। মায়া মুখে পানি নিলে আরমান ওকে মুখটা একটু তুলে হা করতে বলল। এরপর মায়া হা করলে আরমান মায়ার মুখে মেডিসিন দিয়ে দিল। আর মায়া তা টুক করে গিলে নিল পানির সাথে, কোনো রকম তেতো লাগল না। আর বিষয়টা মায়ার মুখে হাসি ফুটিয়ে তুলল। ও উৎফুল্ল কণ্ঠে বলে উঠল, আরে বাহ, তেতোই তো লাগল না। আপনি খুব ভালো গম্ভীর সাহেব, সামিরা খাওয়াতে পারে না তাই তেতো লাগে। এবার থেকে আমি প্রতিদিন আপনার হাতেই খাব। খাইয়ে দেবেন তো আমায়? মায়া শেষের কথাটা কিউট ফেস করে আরমানকে জিজ্ঞাসা করল। আর আরমান, ওর মনের অনুভূতি মুখে বলে বোঝানো সম্ভব নয়। মায়া ওর সাথে সাথে ধীরে ধীরে সহজ হয়ে উঠেছে, এই বিষয়টা ওর হৃদয়কে প্রশান্তি দিচ্ছে। আরমান মায়ার কথার উত্তরে ছোট করে বলল, হুম দেব। মায়া এখন বাগানের মাঝখানে দোলনাটায় বসে আছে। সামিরার সাথে অনেকক্ষণ আগেই সে এখানে এসেছে। চারপাশের ঘন সবুজে ভরা গাছপালা, বাতাসে দুলতে থাকা ফুলের নরম সুবাস, সব কিছুতেই মায়ার মনে আজ এক অদ্ভুত রকম আনন্দ। অবুঝ শিশুর মতো পুরো বাগানটা সে ঘুরে ঘুরে দেখেছে, কখনো ছুটে বেরিয়েছে ঘাসের উপর দিয়ে, কখনো থেমে দাঁড়িয়ে মুগ্ধ চোখে দেখেছে পাখিদের কোলাহল। এখন সন্ধ্যা নামতে চলেছে, আকাশের রং হালকা কমলা ছায়ায় ঢেকে যাচ্ছে, অথচ মায়া এখনও বাগান ছাড়তে চাইছে না। সামিরা তাকে অনেকবার বুঝিয়েছে, বাড়ির ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু মায়া আজ যেন নাছোড়বান্দা। সে থাকতে চায় এই সবুজের মাঝে, আকাশের নিচে, প্রকৃতির নরম হাওয়ায়। সামিরা নিজের ফোনটা রুমে ফেলে এসেছিল, তাই বাড়ির ভেতরে ফিরে গেছে সেটা আনতে। মায়া এখন একাই দোলনায় বসে আপন মনে দোল খাচ্ছে। হঠাৎ দোলনার গতি একটু বেড়ে গেল। মায়ার মনে এক বিন্দুও ভয় জন্মাল না, বরং চোখে মুখে হাসি ফুটে উঠল, ভীষণ ভালো লাগছে তার। মনে হচ্ছে যেন কেউ খুব আদর করে, খুব যত্ন করে পেছনে থেকে দোলাচ্ছে তাকে। দোলনাটা ধীরে ধীরে এক ছন্দে দুলে উঠল, ঠিক যেন মায়ার মনের আনন্দের তালে। কিছুক্ষণ পর সেই ব্যক্তির হাত দোলনার গতি আস্তে আস্তে থামিয়ে দিল। এরপর একজোড়া পা এসে থামল মায়ার পাশের ফাঁকা জায়গাটায়। ব্যক্তিটি ধীরে ধীরে বসল, একটু দূরত্ব রেখে, মুখে এক সহজাত মৃদু হাসি। কি ব্যাপার মায়াপরি, খুব খুশি মনে হচ্ছে, আবেগমাখা কণ্ঠে বলল আসিফ। মায়া কোনো উত্তর দিল না। সে শুধু চুপচাপ চেয়ে রইল তার মুখের দিকে, চোখে একরাশ ভাবনা। চেনার চেষ্টা করছে যেন, চেনা, আবার অচেনা, এই দুইয়ের মাঝে দোল খাচ্ছে তার দৃষ্টিপাত। আসিফ বিষয়টা বুঝে নিয়ে হেসে বলল, আরে, আবার ভুলে গেলে? আমি তোমার ডক্টর সাহেব। মনে নেই সেই দিন আমরা চারজন, তুমি, আমি, সামিরা আর রুবি একসাথে লুডো খেলছিলাম? তখন তুমি আমায় নাম দিলে, ডক্টর সাহেব। মায়া, হ্যাঁ মনে পড়েছে, আপনি তো সেই ডক্টর সাহেব। আচ্ছা আমি শুধু বারবার ভুলে যাই কেন? আসিফ, ভুলে গেলেও সমস্যা নেই মায়াপরি, আমি আছি তো তোমায় সব কিছু মনে করিয়ে দেওয়ার জন্য। মায়া ওর কিছু হঠাৎ মনে পড়েছে এমনভাবে বলল, আচ্ছা জানেন, আমার কোমরে না অনেক সুন্দর একটা জিনিস আছে, চকচক করে, অনেক সুন্দর দেখতে ওটা। আপনি কি জানেন ওটা আমাকে কে দিয়েছে? কিভাবে পেলাম ওটা আমি? আমার তো মনে নেই। আসিফ মায়ার বলা কথাটা শুনে কিছু একটা ভাবল, তারপর বলল, আরে ওটা তো আমিই দিয়েছিলাম, ভুলে গেলে? তুমি আর আমি তো দুজন খুব ভালো বন্ধু ছিলাম, অনেক আগে থেকেই। তখন তোমাকে আমি ওটা দিয়েছিলাম। মায়া, আপনি দিয়েছিলেন? আপনি আমার বন্ধু, সামিরা আর রুবির মতো? আসিফ মাথা নাড়িয়ে সাই জানালো, হ্যাঁ তো, তুমি আমি খুব ভালো বন্ধু। মায়ার আবার কিছু মনে পড়েছে এমনভাবে জিজ্ঞাসা করল, আচ্ছা আপনি জানেন আমি সামিরার ভাবিমণি? ভাই আর বউ? আচ্ছা বিয়ে মানে কি? আর বউ কাকে বলে? আসিফ হালকা হেসে বলল,
বিয়ে মানে তো একটা প্রতিজ্ঞা, সারা জীবন পাশে থাকার। আর বউ, একটা পুরুষ মানুষ যেই নারীকে বিয়ে করে সেই নারী হচ্ছে বউ। বউ তো সেই নারী, যাকে একটা পুরুষ প্রাণ দিয়ে ভালোবাসে, যাকে রক্ষা করার জন্য সে দুনিয়ার সব কিছু ত্যাগ করতেও প্রস্তুত থাকে। যেমন আমি, যদি কোনোদিন বিয়ে করি, তবে ঠিক এমন কাউকে চাই, যাকে আমি সব ভুলে, সব হারিয়ে ভালোবাসতে পারি। একটু থেমে মায়ার চোখে তাকিয়ে, আর তুমি তো জানোই না, তোমার জীবনের অনেক কিছু আমি জানি, এমন অনেক মুহূর্তের সাক্ষী আমি, তুমি হয়তো ভুলে গিয়েছ, আমি তো ভুলিনি মায়া, তোমারও বিয়ে হবে, তুমিও কারোর না কারোর বউ হবে। তোমার সাথে বিয়ে হওয়া মানুষটা তোমাকেও ভালোবাসবে, আগলে রাখবে, তাই না? আসিফের কথাগুলো শুনে মায়া যেন গভীর ভাবনায় ডুবে গেল। আসিফ হঠাৎই মুখে একটা বাঁকা হাসি নিয়ে বলল, আর মায়াপরি তুমি কি জানো? আমি সামিরার ভাইয়া হয়। মায়া কি বুঝল জানা নেই, তবে হঠাৎ করে বলে উঠল, ডক্টর সাহেব, আমার কি আগেও বিয়ে হয়েছিল? আমার মনে পড়ছে না কেন? আচ্ছা ডক্টর সাহেব, আপনি বিয়ে করবেন আমায়? আসিফ চমকে উঠল মায়ার কথাটা শুনে। মায়ার দিকে তাকালো ও। মায়ার মুখ দেখে মনে হচ্ছে না যে এখন ওর বাচ্চামো থেকে কথাটা বলেছে। মায়ার চোখে মুখে ফুটে উঠেছে এক অদ্ভুত অসহায় আকুতি। আসিফের মুখে ফুটে উঠল বিজয়ের হাসি। ও বলল, না তোমার বিয়ে হয়নি। তবে তুমি চাইলে অবশ্যই আমি তোমাকে বিয়ে করব। বউ হবে তুমি আমার, অনেক যত্ন করব আমি তোমার, ভালোবাসব, আগলে রাখব, আর তুমি যেটা চাও সেটাই দেব। মায়া উৎফুল্ল কণ্ঠে বলে উঠল, তাহলে চলুন আমরা এখনই বিয়ে করব। কিন্তু বিয়ে কিভাবে করে? আসিফ, বিয়েতে অনেক লোকজন আসে, অনেক সুন্দর করে ঘর বাড়ি সাজানো হয়। বিয়ে করলে তোমাকে বউ সাজতেন হবে। আর বউ সাজলে অনেক সুন্দর লাগে মেয়েদেরকে। কথাটা বলেই আসিফ নিজের ফোন পকেট থেকে বের করে, তাড়াতাড়ি ফোনে ঘাটাঘাটি করে কিছু ছবি বের করল। তারপর মায়াকে দেখাতে লাগল, এই দেখো, বিয়ে করলে এমনভাবে বউ সাজে সবাই। আর এই দেখো, এইভাবে ঘর বাড়ি সাজানো হয়। বলতে বলতেই বেশ কিছু ছবি আসিফ মায়াকে দেখাল। মায়া আসিফের হাতে হাত দিয়ে বলল, প্রচণ্ড উত্তেজিত হয়ে বলল, ডক্টর সাহেব, আমিও বউ সাজব, চলুন আমরা এখনই বিয়ে করব। আসিফ মুখভঙ্গি নিরাশ করে বলল, কিন্তু বিয়ে করতে গেলে তো সবাইকে লাগে। আর আমাদের বাড়ির কেউ রাজি হবে না তোমার আমার বিয়েতে। কেউ দেবেই না আমাদের বিয়ে। মায়া কৌতূহল চোখে চেয়ে প্রশ্ন করল, কেন 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 রাজি হবে না সবাই? কেন আমাদের বিয়ে দেবে না? আসিফ, কেন সেটা তো জানি না। তবে একটা উপায় আছে বাড়ির সবাইকে রাজি করানোর। মায়া, কি উপায়? আসিফ, তুমি যদি অনেক জোর করো সবাইকে তাহলে সবাই রাজি হতে পারে। তবে তোমাকে অনেক অনেক জোর করতে হবে, জেদ করতে হবে। তুমি যদি খুব কান্নাকাটি শুরু করো তাহলে সবাই রাজি হয়ে যাবে। সবাইকে কিসে রাজি হয়ে যাবে ভাইয়া? আসিফ কিছুটা চমকে উঠল সামিরার গলার আওয়াজ শুনে। তাড়াতাড়ি ওর হাতে থাকা ফোনটা পকেটে ভরে নিল। তারপর ও কিছুটা হাসার চেষ্টা করে বলল, মায়া সবার থেকে কিছু চাই। হঠাৎ ওর মনে একটা ইচ্ছা জেগেছে, আর সেটাতেই সবাইকে রাজি করানোর কথা বলছিলাম। সামিরা, আচ্ছা তাই বুঝি? তা কি সেই ইচ্ছা শুনি। মায়া কিছু বলবে তার আগেই আসিফ বলল, আরে এখন সেটা বলা যাবে না। মায়া একেবারে সবার সামনে বলবে। মায়া বাচ্চামো গলায় বলল, হ্যাঁ হ্যাঁ সবার সামনে বলবো। ইচ্ছা আছে, অনেক বড় একটা ইচ্ছা। আসিফ বলল, আচ্ছা চলো তাহলে ভিতরে। সবাইকে বলবে। মায়া, হুম চলো। বলেই মায়া উঠে দাঁড়াল। তারপর হাঁটা দিল বাড়ির উদ্দেশ্যে দাঁড়িয়ে। পিছু পিছু সামিরা আর আসিফও গেল। আর এই দিকে সমস্ত দৃশ্যটা আরমান দাঁড়িয়ে দেখছিল ওর রুমের ব্যালকনি থেকে, নিঃশব্দ, অথচ চোখ দুটো জ্বলছিল আগুনে। তার সেই মায়াবতী, যাকে ঘিরে ওর সমস্ত জীবনবোধ, স্মৃতি আর কল্পনার সূক্ষ্ম আবরণ, সেই মেয়েটি আজ কারো সামনে এত সহজে হাসছে, কথা বলছে, যেন সেই ওর জীবনের অংশ নয়, অন্য কারো। দূরত্বের কারণে কথাগুলো কানে আসছিল না ঠিকই, কিন্তু মায়ার হাসিমুখ, চোখের দীপ্তি, আর আসিফের দিকে ঝুঁকে কথোপকথনের ভঙ্গিমা, এই দৃশ্যগুলো স্পষ্ট ফুটে উঠছিল ওর চোখে। মায়ার এমন সহজ সরল আচরণ, অসংকোচ হাসি আর আসিফের উপস্থিতিতে ওর সেই প্রাণবন্ততা যেন আরমানের বুকে আগুন ছড়িয়ে দিচ্ছিল। যে আগুন অনেকক্ষণ ধরে নিভে ছিল ভেতরে, এখন যেন আবার দাউদাউ করে জ্বলে উঠল। হঠাৎই কোনো ভাবনা ছাড়াই পকেট থেকে ফোনটা বের করল আরমান। দ্রুত আঙুল চালিয়ে ডায়াল করল রুবির নাম্বারে।
ফোন রিসিভ হতেই নিচু গলা, অথচ শীতল ও কঠোর স্বরে বলল, রুবি, আমি নিচে যাব। নিয়ে যাও আমায়। ব্যাস এতটুকুই। রুবির উত্তরের অপেক্ষা না করেই কল কেটে দিল আরমান। এরপর কিছুক্ষণের মধ্যেই রুবি এসে আরমানকে নিয়ে যেতে শুরু করল নিচের ড্রয়িং রুমে। বাড়ির সকলেই সোফায় বসে আছে। বিয়ে উপলক্ষে আসা আত্মীয় স্বজন সবাই অনেক আগেই নিজ নিজ বাসস্থানে ফিরে গেছে। রয়ে গেছে শুধু আরমানের ফুপি আর আসিফ। মায়া খুশি মনে প্রবেশ করল ড্রয়িং রুমে। ওকে দেখে আনোয়ার সাহেব বললেন, আরে মায়া মামুনি যে, শরীর কেমন আছে এখন? আর বাগান ঘোরা হলো? মায়া উনার পাশে বসে বলল, ড্যাড, বাগান ঘোরা হয়ে গেছে। আর শরীর এখন ভালো আছে। সামিরা আনোয়ার সাহেবকে ড্যাড বলে, তাই মায়াও সেটা শুনেই ড্যাড বলা শুরু করেছে। মিসেস সাবিনা বেগমকে মাঝে মাঝে মমতো, আবার মাঝে মাঝে আম্মু বলে। আসিফ গিয়ে ওর মায়ের পাশে বসল। সামিরা বলল, ড্যাড, ভাবি মনি সকলকে কিছু বলতে চাই। ভাবি মনির খুব বড় একটা ইচ্ছা জেগেছে মনে, আর সেটাতে তোমাদের সবাইকে রাজি করাতে এসেছে ভাবি মনি। ঠিক তখনই শোনা গেল এক গম্ভীর গলার আওয়াজ, আর সেই বড় ইচ্ছাটা ঠিক কি? কেঁপে উঠল মায়া, ভয়ে ভয়ে চোখে তাকালো সামনের দিকে। আরমান বসে আছে হুইলচেয়ারে, পিছনে রুবি দাঁড়িয়ে আছে। মিসেস সাবিনা বেগম বিরক্ত হয়ে বললেন, আব্বু, তুই সব সময় এমনভাবে কথা বলিস কেন? হ্যাঁ, দেখছিস তো মেয়েটা এমনিতেই ভয় পায় তোকে। মায়া আম্মু, তুমি বলো তো, কি ইচ্ছা তোমার? মায়া একবার তাকালো আরমানের দিকে। আরমান ওর দিকেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এরপর মায়া মিসেস সাবিনা বেগম দিকে তাকিয়ে মিনমিন করে বলল, তোমরা সবাই রাজি হবে তো? আমার কিন্তু ওটা চাই, মানে চাই। আরমানের ফুপি বলে উঠল, আরে মামুনি, তুমি আগে কি চাও সেটা তো বলো। আমরা সবাই রাজি হয়ে যাবে। আমাদের মায়া মামুনি কিছু চাই আর আমরা সেটা দেব না, এটা কখনো হতেই পারে না। উনার কথায় মায়ার মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল মায়া। উনার কথায় মায়ার মুখ খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল মায়া। বাগানে যেই ঘরটা আছে, মানে ওই যে ছাদ আছে, কিন্তু চারিপাশ ফাঁকা। আর কি যেন রাখা আছে ওগুলো। মায়া আর মনে করতে পারছে না ওগুলোকে কি বলে। সামিরা ঝট করে বলল, সোফা, চেয়ার টেবিল রাখা আছে ওখানে। মায়া, হ্যাঁ, ওগুলো ওখান থেকে সরিয়ে আমার ঘরে যে খাটটা আছে ওটা ওখানে রেখে দেবে। আমি আজ থেকে ওখানেই থাকতে চাই। এটাই হচ্ছে আমার সবথেকে বড় ইচ্ছা। মায়ার কথা শুনে সবাই হেসে ফেলল। আর আসিফ, সে যেন আকাশ থেকে পড়ল। অবাক হয়ে মায়ার মুখের দিকে তাকিয়ে রইল। এই মেয়ে বাইরে বলল এক, আর এখন সবার সামনে বলছে আর এক। সাবিনা বেগম, কিন্তু মায়া মামুনি, ওখানে তো সব সময় থাক যায় না। বৃষ্টি পড়লে তো ছাট আসবে, ভিজে যাবে, আবার দিনের বেলা সূর্যের তাপ লাগবে, গরম করবে। মায়া জেদি গলায় বলল, না আম্মু, আমি অত কিছু বুঝি না। আমি আজ থেকে ওখানেই থাকব। ওই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। আসিফ মায়াকে বোঝানোর মতো করে বলল, কিন্তু মায়া, তুমি বাড়ির সবাইকে অন্য কিছু বলতে চাইছিলে। এটা তো নয় দাঁড়ি, তোমার তো আরও একটা ইচ্ছা আছে বলছিলে, সেটা বলো। মায়া আসিফের দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল, অন্য কিছু? কি সেটা? এটাই তো আমার বড় ইচ্ছা, আমি ওই বাগানের ঘরটাতে থাকতে চাই। আসিফ মায়াকে মনে করানোর চেষ্টা করে বলল, আরে এটা না। তুমি তখন আমাকে দোলনায় বসে যেটা বললে, ওটার জন্য বাড়ির সবাইকে রাজি করাবে বললে। ভুলে গেলে এত তাড়াতাড়ি? আসিফ শেষের কথাটা কিছুটা অসহায় গলায় বলল। মায়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, দোলনায় বসে কি বললাম? আমি তো বসে বসে বাগানের ঘরটাতে থাকার কথা ভাবছিলাম। আপনাকে তো কিছু বলিনি। মায়ার কথায় আসিফ বোকা বনে গেল যেন। নির্বাক হয়ে মায়ার দিকে তাকিয়ে আছে। ওর চোখে যেন একরাশ বিস্ময়, আর মনের গভীরে এক তীব্র হতাশা। এমনটা হবে ভাবেনি ও। যেন মুহূর্তেই ওর সমস্ত হিসেবনিকেশ গিয়ে ঠেকেছে শূন্যে। আসিফ মায়ার দিকে অসহায় চোখে তাকালো, কিন্তু মায়া সেদিকে কোনো পাত্তা দিল না। আসিফের মনে হচ্ছিল, যেন নিজের চুল নিজেরই ছিঁড়ে ফেলে। মায়াকে নয়, বরং নিজেকেই ওর এখন পাগল মনে হচ্ছে। ও জানে, মায়ার মস্তিষ্ক মাঝে মাঝে প্রতারণা করে ওর সাথেই। কিছু কিছু কথা, কিছু মুহূর্ত, অল্প কিছু সময় পরেই মুছে যায় যেন ধোয়ার মতো। আজ যা বলেছে, কাল তা হারিয়ে যায় বিস্মৃতির অন্ধকারে। কিছু কিছু স্মৃতি আটকে রাখে ঠিকই, কিন্তু বেশিরভাগ সময়ই ওর ব্রেন যেন এক খরস্রোতা নদী, ধরা যায় না কিছুই।
এই অসহায় পরিস্থিতির সুযোগটাই তো নিতে চেয়েছিল আসিফ। মায়া যখন বিয়েতে রাজি হল, তখন সে ভেবেছিল বাকিটুকু পথ সহজ হবে। পরিবারকে সে চাপে ফেলবে। মায়ার এখন যা অবস্থা, তাতে মায়া এখন যা চাই ওকে তাই দিতে হবে, না হলে ওর ব্রেনে উল্টো প্রভাব পড়বে। ভেবেছিল, একবার যদি মায়া নিজের জেদে বলতো, আমি বিয়ে করব, তবে কেউ আর কিছু বলার সাহস পেত না। কিন্তু এখন মায়া যেন সব ভুলে বসে আছে। মুহূর্তে সবকিছু গিলে ফেলেছে ওর মস্তিষ্কের অদৃশ্য অরণ্য। আসিফ কিছুতেই ভাবতে পারেনি এত দ্রুত এমন একটা রূপ নিতে পারে পরিস্থিতি। তার ঠান্ডা অবহেলা, স্মৃতির ছেঁড়াখোড়া ধরন, আর সেই নিষ্পাপ দৃষ্টি, সব মিলে আসিফের সমস্ত কৌশল এক মুহূর্তেই মাটি করে দিয়েছে। কি ব্যাপার, দেশের বিখ্যাত বিজনেসম্যান আজ আমার দুয়ারে, তাও আবার এই অবস্থায়? কিছুটা তাচ্ছিল্য করে কথাগুলো বলল আসিফ দাঁড়ি। আরমান নিজের হুইলচেয়ার ঘুরিয়ে একাই আসিফের রুমে প্রবেশ করছে। আরমান গম্ভীর গলায় বলল, ভুল জায়গায় হাত দেওয়ার চেষ্টা করছিস তুই আসিফ। ভালো হবে সময় থাকতে সরে যা, না হলে এই আরমান শাহরিয়ার এর কলিজায় হাত দেওয়ার ফল ভালো হবে না। আসিফ বাঁকা হাসি দিয়ে বলল, তোর কলিজা? ভাই, ওটা তো এখন একটা খালি ডায়েরি, যার পাতা আছে, গল্প নেই। তুই বোধহয় এখনও সেই পুরনো গল্পগুলো খুঁজে চলেছিস। এখন ভয় পাচ্ছিস নাকি, যে সেই খালি ডায়েরির সাদা পাতাগুলোই যদি অন্য গল্প বসে যায়? আরমান ঠান্ডা গলায় আসিফের দিকে তাকিয়ে বলল, খালি ডায়েরির পাতা যে নতুন গল্প লিখতে দেয়, সেটা ঠিক। কিন্তু কিছু গল্প থাকে, যা একবার লেখা হয়ে গেলে মুছে ফেলা যায় না। হয়তো মস্তিষ্ক থেকে মুছে ফেলা সম্ভব, কিন্তু হৃদয় থেকে নয়। তুই হয়তো সেই খালি পাতায় জোর করে ঢুকতে চাইছিস, কিন্তু ভুলে যাস না, এই পাতাগুলো খালি হবার আগেও সেখানে আমার গল্পই লেখা ছিল। হ্যাঁ, আমারই একটু অসাবধানতায় কেউ হয়তো মুছে দেওয়ার সুযোগ পেয়েছে সেই পুরনো গল্প। কিন্তু এবার আমি সেই গল্প আবারও লিখব, নিজের কলমে, নিজের কালি দিয়ে, নতুনভাবে। আর সেই পাতায় কাউকে হস্তক্ষেপ করতে দেব না। আসিফ বাঁকা হাসি দিয়ে বলল, ঠিক আছে, দেখা যাক সেই সাদা পাতায় শেষ পর্যন্ত কার গল্প বসে যায়। কেটে গেছে প্রায় 2 মাস। আরমান এখন শারীরিকভাবে একেবারে সুস্থ। ফিরে এসেছে সেই আগের রূপে। কিন্তু বাইরের সেই নির্ভরতার মুখোশের নিচে একটা ভেঙে পড়া হৃদয় নিঃশব্দে রক্ত ঝরিয়ে চলেছে। আরমান ভেঙে গেছে ভিতর থেকে, মায়ার অবহেলা, মায়ার নির্লিপ্ততা আচরণে। অন্যদিকে মায়াও ফিরে এসেছে। তবে সেই আগের মায়া নয়, সে নতুন এক রূপে, যেন অনিশ্চিত এক ঝড়ের মতো। চোখে মুখে এখন আগুনের ছায়া, কথায় কথায় জেদ, আচরণে তীব্র রাগের আঁচ। ছোট ছোট বিষয়ে মেজাজ হারিয়ে ফেলে, আবার এক মুহূর্তেই সেই রাগের ভেতর থেকে চোখ টপটপ করে ঝরে পড়ে অশ্রু। যেন ভিতরে জমে থাকা হাজার প্রশ্ন, হাজার অস্পষ্টতা তাকে গ্রাস করে চলেছে প্রতিদিন। তবে চিকিৎসকের সুশৃঙ্খল থেরাপি, আরমানের নিঃস্বার্থ ভালোবাসা আর অক্লান্ত যত্নে মায়া এখন অনেকটাই স্বাভাবিক। এখন আর স্মৃতির পাতাগুলো সাদা পড়ে থাকে না। নতুন করে যা ঘটে, তা ধরে রাখতে পারে ওর মস্তিষ্ক। তবে হারানো অতীত, সেই অধ্যায়টা রয়ে গেছে এক অদৃশ্য কুয়াশায় ঢেকে। মায়ার নিয়মিতভাবে নিয়ে যাওয়া হয় একজন সাইকিয়াট্রিস্টের কাছে, যিনি ওর আবেগ আর মানসিক ওঠাপড়া বুঝতে চেষ্টা করেন। আর একজন শিক্ষিকা ধীরে ধীরে গড়ে তুলছেন ওর ভাঙা জ্ঞানভাণ্ডার। মায়া, সে এখন ঠিকই বোঝে চারপাশের সবকিছু। আর এই বোঝার মাঝেই ওর ভিতরে জন্ম নিচ্ছে এক তীব্র প্রশ্ন, কে সে? কেনই বা তার জীবনের এত বড় একটি অংশ ধোঁয়ায় ঢাকা? এই উত্তরহীনতা ওকে অস্থির করে তোলে, নিজের কাছেই নিজেকে প্রশ্ন ছুঁড়ে ফেলে প্রতিদিন। কিন্তু হাজার চেষ্টা করেও সেই প্রশ্নগুলো উত্তর ও খুঁজে পাই না। সামিরা, রুবি এই বাড়ির সকলের কাছে জানার চেষ্টা করেছে নিজের সম্পর্কে, কিন্তু স্পষ্ট কোনো উত্তরও পায়নি। মায়া আর আরমানের সম্পর্ক এখনও স্বাভাবিক হয়নি। মায়াকে আরমান নিজের সাথে সহজ হওয়ার সুযোগটাই দেয়নি। আরমানের কাছেও বহুবার করেছে নিজের মনের প্রশ্নগুলো, কিন্তু কোনো উত্তর পায়নি। এখন ডক্টর বারণ করেছে, হঠাৎ ওর আগের জীবনের ঘটনাগুলো বলতে, এতটা চাপ মায়ার ব্রেন নিতে পারবে না। তাই সবাই অসহায় হয়ে পালিয়ে বেড়ায় মায়ার প্রশ্নগুলো থেকে। এই 2 মাসে মায়াকে খাবার খাইয়ে দেওয়া, ওষুধ খাইয়ে দেওয়া সবটাই নিজ হাতে করেছে আরমান। আর আরমানের হাতে খাবার খাওয়াটা মায়ার অভ্যাসে পরিণত হয়েছে। আরমান আসে চুপচাপ মায়াকে খাবার খাইয়ে দিয়ে চলে যায়। মায়া ওর রুমের বারান্দায় দাঁড়িয়ে আছে, বাইরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে।
নিজের জীবনের হিসাব নিকাশ কষে চলেছে, কিন্তু সেই হিসাব মিলেও যেন মিলছে না। ম্যাম, স্যার অপেক্ষা করছে রুমে, উনি আপনাকে খাইয়ে আবার অফিস যাবেন। রুবির ডাকে মায়া ঘুরে তাকাল। বিরক্ত গলায় বলল, রুবি তোমায় কতবার বলেছি আমাকে ম্যাম বলবে না। ভালো লাগে না শুনতে। রুবি, অভ্যাস হয়ে গেছে ম্যাম। মায়া, আবার? বিরক্ত হয়ে মায়া চলে গেল। রুবি মনে মনে বলল, সামান্য একজন কর্মচারী হয়ে এই বাড়ির বড় বউকে নাম ধরে কি করে ডাকব ম্যাম? আপনি ভুলে গেলেও আপনার পরিচয়টা তো আর মিথ্যা হয়ে যাবে না। মনে মনে কথাগুলো ভেবে রুবি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বেরিয়ে গেল রুম থেকে। আর মায়া রুমে এসে দেখল, আরমান সোফায় বসে আছে গম্ভীর মুখে, ফোনে কিছু কাজ করছে হয়তো। পরনে এখনও অফিসের ড্রেস আপ। দুপুর ৩টে বাজতে চলল, মায়াকে দুপুরের খাবার ঘরে দিয়ে গেলেও ও খায়নি। মিসেস সাবিনা বেগমও অনেক জোর করেও খাওয়াতে পারেনি মায়াকে। বলেছে এখন খিদে নেই, কিন্তু আসল কারণ তো অন্য কিছু। প্রতিদিন আরমান লাঞ্চ টাইমে বাড়ি আসে, মায়াকে খাইয়ে নিজেও খেয়ে আবারও অফিসে যাই। এটাই এখন ওদের অভ্যাসে পরিণত হয়েছে। আজ একটু কাজের চাপ থাকায় বাড়ি আসতে পারেনি আরমান, তাই রুবিকে বলেছিল মায়াকে খাইয়ে দিত। কিন্তু মায়া খায়নি, সেই খবর পেয়ে নিজের কাজ ফেলে এখন ছুটে এসেছে ওকে খাওয়াতে। মায়া চুপচাপ বাধ্য মেয়ের মতো সোফায় গিয়ে বসল আরমানের পাশে, তবে দূরত্ব বজায় রেখে। আরমান মায়াকে নিজের পাশে বসতে দেখে ফোন পকেটে ভরে নিঃশব্দে খাবারের প্লেট হাতে তুলে নিল। এরপর চুপচাপ খাওয়াতে শুরু করল। আরমান খাওয়াচ্ছে, কিন্তু একবারও মায়ার চোখের দিকে তাকাচ্ছে না। আর মায়া সে তো এক ধ্যানে তাকিয়ে আছে আরমানের দিকে। এই মানুষটার ছোট ছোট যত্নগুলো বড্ড আপন লাগে। মনে হয় মানুষটা ওর খুব কাছের কেউ, অনেক দিনের চেনা। এই মানুষটার সাথে নিবিড় সম্পর্ক রয়েছে ওর। কিন্তু কি সেটা, কেন এত আপন মনে হয়? মাথার ভিতরটাতে যেন একটা গোলক ধাঁধার সৃষ্টি হয়েছে। নিজের মনের এই প্রশ্নের উত্তর হাতড়াতে থাকে মায়া, কিন্তু উত্তর মিলে না। এর ফলস্বরূপ চোখ থেকে টুপটাপ করে ঝরে পড়ে অশ্রু। আরমান গম্ভীর গলায় বলল, খাওয়ার সময় কাঁদতে নেই। খাওয়া হয়ে গেলে যত ইচ্ছা কাঁদবে, কিচ্ছু বলবো না। আরমানের এমন নিষ্ঠুর কথা শুনে মায়ার কষ্ট দ্বিগুণ হারে বেড়ে গেল। জোরে জোরে শব্দ করে কান্না করতে শুরু করল ও। আরমানের ভিতর থেকে বেরিয়ে এলো একটা দীর্ঘশ্বাস। খাবারের প্লেটটা নামিয়ে রেখে মায়াকে এক হাত দিয়ে নিজের কাছে টেনে নিল। মায়া আরমানের আদুরে স্পর্শ পেয়ে আরও ভেঙে পড়ল যেন। আরমানের বুকে মুখ গুজে কান্না করেই চলেছে। আরমান মায়াকে কাঁদতে দিল কিছুক্ষণ। যদিও ওর বুকের ভিতরটা মুচড়ে উঠছে বারবার, কিন্তু কিচ্ছু করার নেই, পরিস্থিতি এখন ওর হাতের বাইরে। মায়া কাঁদতে কাঁদতেই অসহায় গলায় প্রশ্ন করল, কেন বলছেন না আমাকে আমার বিষয়ে? আমার নাম মায়া, এটা ছাড়া আমি আর কিচ্ছু জানি না। আমার পরিবার কোথায়? সবার মা বাবা আছে, আমার কই? সবার জীবন সাজানো গোছানো, আমার কেন ছন্নছাড়া? আরমান, এটাই তো তোমার পরিবার। মায়া এক ঝটকায় ছাড়িয়ে নিল আরমানের কাছ থেকে নিজেকে। চিৎকার করে বলল, না, না, মিথ্যা বলছেন আপনি আমায়। এটা আমার পরিবার নয়। আমি জানি, আমি এই বাড়ির আশ্রিতা। কথাটা বলেই কান্নায় ভেঙে পড়ল মায়া। আর মায়ার বলা আশ্রিতা কথাটা শুনে আরমানের বুকের ভিতরটা মুচড়ে উঠল। আশ্রিতা? আরে ও তো আরমানের রাজ্যের রানী, সেটা কিভাবে বোঝাবে আরমান ওকে? আরমান গম্ভীর গলায় বলল, আশ্রিতা? কে বলল তোমায় এই কথা? মায়া ঝাঁঝ মেশানো গলায় বলল, কেউ বলেনি, নিজে নিজে বোঝার মতো যথেষ্ট জ্ঞান আছে আমার। মায়ার বলা প্রতিটা কথা যেন শানিত ছুরির মতো বিঁধে যাচ্ছে আরমানের অন্তরে। এই মেয়েটা কি আদৌ জানে ওর একটা শব্দ কতটা গভীর ক্ষত তৈরি করে? কিভাবে ওকে সবকিছু বোঝাবে? বোঝাতে গেলে তো শুরু থেকে শেষ পর্যন্ত সব খুলে বলতে হবে, সেই প্রথম দিন থেকে, সেই তিক্ত শুরু থেকে। কিন্তু ওদের গল্পের শুরুটা তো মোটেও সুন্দর নয়। অন্ধকার, ভুল বোঝাবুঝি, অবহেলা, সব মিলিয়ে এক বিষণ্ণ অতীত। মায়া যদি সবটা জেনে ফেলে, তাহলে কি ও ভুল বুঝবে না? এখন যেটুকু বিশ্বাস আর টুকরো টুকরো অনুভবের বন্ধনে ওরা একসাথে আছে, সেটাও হয়তো আর থাকবে না। আর মায়ার মানসিক অবস্থা, সেটাও তো আর পাঁচটা স্বাভাবিক মানুষের মতো নয়। অতটা ভার একসাথে সে কি নিতে পারবে? এসব ভেবেই ভেতরটা হঠাৎ প্রচণ্ড অসহায় লাগল আরমানের। আরমান, আর কখনো যেন তোমার মুখ থেকে ওই কথাটা শুনতে না পাই। এখন তাড়াতাড়ি খাওয়া শেষ করো, তোমার জন্য নিজের কাজ ফেলে এসেছি আমি। আমাকে আবার অফিস যেতে হবে। মায়া জেদি গলায় বলল,
খাবো না আমি। কে বলেছে আমার জন্য আপনাকে কাজ ফেলে আসতে? চলে যান আপনি। আরমান একটা দীর্ঘশ্বাস ছাড়ল। মায়া আবারও উত্তেজিত হয়ে পড়ছে। এভাবে হবে না, ওকে নরম গলায় বোঝাতে হবে। আরমান হাত রাখল মায়ার মাথার উপর। নরম সুরে বলল, আচ্ছা তুমি যা যা জানতে চাও সব বলবো আজ রাতে। এখন খাবারটা খেয়ে নাও। আমার লেট হচ্ছে তো, অফিসে ইম্পর্টেন্ট মিটিং আছে একটা। মায়া ছলছল চোখে তাকালো আরমানের দিকে, অসহায় গালায় বলল, সত্যি বলবেন তো? কথা দিন আগে। আরমান, আচ্ছা কথা দিচ্ছি বলবো। এখন খেয়ে নাও। মায়ার মুখে হাসি ফুটে উঠল। আরমান মায়ার চোখের পানি মুছে দিল যত্ন সহকারে। এরপর ধীরে আবারও খাওয়াতে শুরু করল। মায়াও আর জেদ দেখালো না, চুপচাপ খেয়ে নিল। এরপর মায়ার খাওয়া হয়ে গেলে ওই একই প্লেটে খাবার তুলে নিয়ে খেতে শুরু করল আরমান। আর মায়া এক দৃষ্টিতে তাকিয়ে থাকল আরমানের দিকে। আরমানের নিজেরও খাওয়া হয়ে গেলে মায়াকে ওর মেডিসিনগুলো খাইয়ে দিল। এরপর মায়ার হাত ধরে ওকে নিয়ে আসলো বিছানার কাছে, বিছানায় বসিয়ে দিয়ে বলল, এখন একটু ঘুমাও দাঁড়ি। ভালো লাগবে। মায়া, আমার মাথায় হাত বুলিয়ে দিবেন একটু? প্রচণ্ড ব্যথা করছে, আমি না আর এত চাপ সহ্য করতে পারছি না। মায়ার নিঃসংকোচ আবদার আরমানের হৃদয় প্রশান্তি ঢেউ বয়ে গেল। আরমান তাকালো তার হাত থাকা ঘড়ির দিকে, কিছুক্ষণ পরেই ওর একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, কিন্তু ওর মায়াবতীর থেকে ইম্পর্টেন্ট অন্য কিছু নয়। পকেট থেকে ফোন বের করে মেসেজ দিল আবিরকে, মিটিং 1 ঘন্টা পিছিয়ে দিতে বলল। এরই মধ্যে মায়া বিছানায় নিজের শরীর এলিয়ে দিয়েছে। আরমান বসল মায়ার ঠিক মাথার পাশে, মায়ার মাথায় হাত রাখতেই মায়ার কি হলো কে জানে। ওর মাথাটা তুলে দিল আরমানের কোলের উপর। 2 হাত দিয়ে আরমানের কোমর জড়িয়ে ধরল। আরমান অবাক, একই সাথে বিস্মিত। ওর মনে এক আশ্চর্য রকমের ভালোলাগার ঢেউ বয়ে গেল। নিঃশব্দে হাত বুলিয়ে দিতে লাগল মায়ার মাথায়, কোমল আর স্নেহভরা স্পর্শে। কয়েক মুহূর্তের মধ্যেই আরমানের স্পর্শে ঘুমের দেশে হারিয়ে গেল মায়া। নিঃশ্বাসের ছন্দে ছন্দে মুখে ফুটে উঠল এক প্রশান্তির ছায়া। আরমান স্থিরদৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। কে বলবে, এই মেয়েটাই কিছুক্ষণ আগে জেদে অগ্নিমূর্তি হয়ে উঠেছিল। এখন তো যেন এক আদুরে বাচ্চার মতো লাগছে ওকে। আরমানের চোখে যেন সে এক নিষ্পাপ স্বপ্নের কন্যা।